আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। মাত্র 3 মাস সময় হয়েছে বিজেপি ক্ষমতায় এসেছে। বিজেপি এখন আপনার পাড়ায় পাড়ায় 100 দিনের সাফল্যের গান গাইছে, কিন্তু মানুষ, জনতা কেন বিজেপির প্রতি এখন থেকেই ক্ষুব্ধ হয়ে উঠছে, কতটা সেই ক্ষোভের কারণ আছে, এইগুলো কিন্তু আজকে ভাবতেই হবে। মাত্র 3 মাস সময় হয়েছে, আজকে কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেমের কথা আপনাদেরকে বলবো। যে প্রবলেমগুলো সত্যি প্রবলেম কিনা আমার মন গড়া, আপনারা কিন্তু কমেন্টে বলবেন। আমি প্রথমে ভাবছিলাম যে মূল সমস্যার জায়গাগুলো কোথায় কোথায় হয়েছে। মূল সমস্যা প্রথমে যেটা নিয়ে সব থেকে বেশি এখন হো হাল্লা হচ্ছে, এই যে একটা কার্ড বিজেপি দিয়েছিল, আমাদের বাড়িতেও এই কার্ড এসেছিল। এটা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আমি স্ক্রিনেও দিয়ে দেবো। এই মাতৃশক্তি ভরসা কার্ড এবং বেকারদের যে ভাতা দেওয়া হবে 3,000 টাকা করে, সেই বেকারদের ভাতা এবং মাতৃশক্তি ভরসা কার্ড, এটা কিন্তু বিজেপি ভোটের সময় দিয়েছিল আপনাদের। দিয়ে কি বলেছিল, এর মধ্যে পরিষ্কার লেখা আছে ফর্ম নাম্বার, কবে এই তারিখ ডেলিভারি হয়েছে, অর্থাৎ আপনি কবে দিয়েছেন জমা, এবং নাম, মোবাইল নাম্বার। এই 4টে জিনিস দিলেই বিজেপি ক্ষমতায় এলে আপনাদেরকে এই 3,000 টাকা করে মাসে মাসে দেবে, যেটা অন্নপূর্ণা ভান্ডার, মমতা আগে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিলেন। অর্থাৎ ধরুন আমি যে বাড়িতে বাস করি সেটা যথেষ্ট সচ্ছল একটা বাড়ি যদি হয়, আমি যদি মাসে যথেষ্ট ভালো উপার্জন করি, তারপর তো আমার এটা প্রাপ্য নয়, পাওয়া উচিত নয়, আমি মনে করি এটা ঠিক। কিন্তু আমাকে যদি বলা হয় আপনিও পাবেন, তাহলে আমার মনের মধ্যে কিন্তু ক্ষোভ দানা বাঁধবে। ব্যাপারটা কিন্তু ভালোভাবে সূক্ষ্ম করে বিচারটা কিন্তু আপনারা করবেন। আজকে যোগ্য অযোগ্যের কথা আসছে, ভোটের সময় কিন্তু বিজেপি বলেনি যে আপনি সচ্ছল হলে আপনি পাবেন না। এই জায়গায় সমস্যাটা কিন্তু দানা বেঁধেছে, ভালো করে বুঝবেন। আর একটা জায়গায় সমস্যা দানা বেঁধেছে, আপনি কিন্তু যখন ফর্ম ফিল আপ করিয়েছিলেন, আপনি কিন্তু সবাইকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছিলেন। যার দোতলা বাড়ি ছিল সেও ফর্ম ফিল আপ করেছিল, যার একতলা বাড়ি ছিল সেও ফর্ম ফিল আপ করেছিল, যার মাটির বাড়ি ছিল সেও ফর্ম ফিল আপ করেছিল। যে পিএম আবাস যোজনা বা আবাস যোজনা বা মমতার আবাস যোজনা, রামশ্যাম যদুমধু যাই হোক না কেন, যে কোনো যারা আবাস যোজনায় ছিলেন, যাদের ঘর বাড়ি নেই, প্রত্যেকে কিন্তু ফর্মটা ফিল আপ করেছেন। যারা ভাড়া বাড়িতে আছেন প্রত্যেকে ফর্মটা ফিল আপ করেছেন। আজকে 12 পাতার তারপর ফর্মটা ফিল আপ করানো হচ্ছে, তখন কিন্তু বলা হয়নি, তখন মানুষ কিন্তু জানতো না। মানুষ ভেবেছিল বিজেপি জিতে গেছে, ওই ফর্ম ফিল আপ করেছে তার উপরে দিতে হবে। তারপরে গিয়ে ফর্ম ফিল আপ করে জানছেন কি আপনার 2টোর থেকে 3টে রুম হলে আপনি পাবেন না, আপনার মোটর বাইক হলে পাবেন না, আপনি ফ্রিজ ব্যবহার করলে পাবেন না, এসি ব্যবহার করলে পাবেন না। এই জন্যই কিন্তু সমস্যাটা দানা বাঁধছে। শুধু এটাই সমস্যার কারণ নয় যে শুধু অন্নপূর্ণার টাকা পাচ্ছি না এর জন্যই সমস্যা, বেকার ভাতার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে, বিভিন্ন রকম সমস্যা আছে। এগুলো কিন্তু আজকে আপনাদেরকে ভাবতে হবে। আর একটা বড় সমস্যার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সিন্ডিকেট রাজ। আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন এই সিন্ডিকেট রাজ আজকে সমস্যা কি না। যেই সমস্ত সিন্ডিকেটের সমস্যাগুলো তৃণমূলের নেতারা করত, বিজেপির জনৈক নেতাদের একাংশ সেই কাজ কিন্তু শুরু করে দিয়েছেন। আপনারা কদিন আগে একটা খবর আপনারা দেখেছেন যে একটা হোটেলে নীলবাতি নিয়ে বেশ কয়েকজন গিয়েছিলেন, গিয়ে কি বলছেন, হোটেলওয়ালার কাছে মুখ্যমন্ত্রীর নাম করে তারা তোলাবাজি করছেন। আমি এই কথা বলছি না যে তোলাবাজির ঘটনা ঘটেছে, আমি এই কথাও বলছি না যে তোলাবাজির ঘটনা ঘটেনি। অভিযোগ কিন্তু সামনে আসতে শুরু করে দিয়েছে, এবং সব অভিযোগ যে মিথ্যে কথা আপনিও বিশ্বাস করতে পারবেন না। কারণ শ্রমিক ভট্টাচার্য নিজেই বলেছেন যে অনেকে নিজেকে এখন থেকেই কাউন্সিলর মনে করছেন, এখন থেকেই ভবিষ্যতের প্রতিনিধি বলে মনে করছেন। এলাকায় এলাকায় তোলাবাজি শুরু হয়েছে, এটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য নিজেও স্বীকার করেছেন, মিডিয়াতে বারংবার বলছেন, অনেকেই বলছেন এই কথা। অনেক নেতা আছেন, অনেকে বিধায়ক আছেন যারা মনে করছেন যে তাদের এলাকাটা তাদেরকে মৌরসি পাট্টা দেওয়া হয়েছিল, যেভাবে তৃণমূল সিন্ডিকেট চালাতো তারাও সেভাবেই চালাবেন। এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিল্ডিং থেকে প্রমোটিং তোলা, এলাকায় এলাকায় পুকুর বাজানোয় মদত করা, এলাকায় এলাকায় বালি পাথরের ব্যবসা, বিভিন্ন রকমের ব্যবসা হয়। এলাকায় এলাকায় যে কত রকমের তোলাবাজি হয় সেটা বিজেপি নেতারাও আস্তে আস্তে করে শিখছেন।
কোথায় কোন কারখানা আছে তার কাছ থেকে টাকা নিতে হবে, কোথায় কার বাড়িতে কোন সমস্যা আছে তাকে ডেকে পাঠাও, এটা অলরেডি বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। মানুষ মমতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তার বড় একটা কারণ ছিল এই সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি, এই সমস্যাটা। বিজেপির কাছে মানুষ ভেবেছিল যে বিজেপি আসলে উপরে উপরে কি হচ্ছে সেটা আমরা দেখবো না, তলায় যেন তোলাবাজি না হয়। দেখুন, দল চালাতে গেলে পয়সা লাগে, এ কথা ঠিক, বিজেপিরও পয়সা লাগে। এই যে ধরুন ভোট হয়, সেই সময় বিজেপি যে প্রচুর টাকা খরচ করে, সাংবাদিকদের তুষ্ট করে, বিভিন্ন সংবাদ সংস্থাকে তুষ্ট করে, ইউটিউবারদের তুষ্ট করে, সমস্ত জায়গায় ভোট করতে গেলে নিজের দলের লোকেদের যারা ওই বুথে বসবেন তাদেরকে টাকা দিতে হয়, পোস্টার ছাপানোর জন্য টাকা দিতে হয়। বিজেপি এতদিন দিয়ে আসছে, আগামীকাল থেকে যাবে কিনা আমরা জানি না, কিন্তু এতদিন তো বিজেপি দিয়ে আসছে, আমরা প্রত্যেকে জানি, বিজেপির কর্মীরাও জানে। তাহলে সেই টাকা তো আর নরেন্দ্র দামোদর দাস মোদী নিজের ঘরে ছাপান না, বা রিজার্ভ ব্যাংকে বলেন না যে ভাই আমার এবার 1000 কোটি টাকা লাগবে, দাও, বলেন না। বিজেপি এই টাকাটা ম্যানেজ করে, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে করে, পার্টির লোকেদের কাছ থেকে করে, শুভানুধ্যায়ী থেকে করে, বিদেশ থেকে যারা বিজেপির পছন্দের মানুষ আছেন, গুণগ্রাহী মানুষ আছেন, তারা দেন, বিভিন্নভাবে এই টাকাটা অ্যারেঞ্জ হয়। তো এই টাকাটা অ্যারেঞ্জ হবে, এতে কোনো অন্যায় নেই, অন্যায় থাকুক বা না থাকুক আলাদা বিতর্কের বিষয়, কিন্তু এতে সাধারণ মানুষের অত বেশি সমস্যা হয় না। কিন্তু বাড়ির আপনার বাড়ির কার্নিশ আপনি 1 ইঞ্চি কেন বাড়িয়েছেন তার জন্য টাকা দিন, আপনার পেছনে আপনি পুকুরে মাটি ফেলেছেন তার জন্য টাকা দিন, পুকুরের মাটি নালে পুলিশকে বলে দেবো, এই সমস্ত সমস্যা করলে কিন্তু সত্যি মানুষের ক্ষোভের কারণ তৈরি হবে। আপনি কারখানা করেছেন, আপনার কাগজ দেখান, এই কাগজ দেখার ক্ষমতা কিন্তু বিজেপির কোনো নেতার নেই। এটা পুলিশ করতে পারে, সংশ্লিষ্ট দপ্তর যাদের আপত্তি থাকতে পারে। ধরুন আজকে ফায়ার লাইসেন্স আছে কি না, এটা কে দেখবে? এটা দমকল ডিপার্টমেন্ট দেখবে। আপনার পলিউশনের লাইসেন্স আছে কি না, এটা কে দেখবে? পলিউশন দপ্তর দেখবে। পাড়ার বিজেপির মোরেল তো দেখতে পারে না, কিন্তু পাড়ায় পাড়ায় এই ধরনের রিপোর্ট কিন্তু আসছে, এই ধরনের খবর কিন্তু আসছে, এই ধরনের ঘটনা ঘটছে, বিজেপিও অস্বীকার করছে না। যদি কিছুই না হতো তাহলে এত লোকগুলোকে বিজেপি তো সাসপেন্ড করতো না। আজকে শয়ে নেতা, বিজেপির নেতা সাসপেন্ড হচ্ছেন। হ্যাঁ, বিজেপি পার্টি আছে বলেই সাসপেন্ড হচ্ছে, তৃণমূল হলে তো এরা সাসপেন্ড হতো না, এটাও ঠিক, মেনে নিতে হবে। তৃণমূল এদেরকে বীরের সম্মান দিত, তৃণমূল এদেরকে সম্পদ বলে মনে করত। কমসে কম বিজেপি এদেরকে সম্পদ বলে মনে করে না, বিজেপি অন্তত এই ধরনের ঘটনাগুলোকে অস্বীকার করছে। কিন্তু কিছু কিছু বিধায়ক, কিছু কিছু নেতা এখন থেকেই মনে করছেন যে তারা মৌরসি পাট্টা পেয়ে গেছেন নির্দিষ্ট এলাকার। এইগুলো কিন্তু মানুষের ক্ষোভের বড় কারণ। বিজেপি ক্ষমতায় এসেই যাতে মানুষের চাকরি হয় এর জন্য কিন্তু চেষ্টা করছে, কিন্তু সমস্ত বেকার ভাতার যারা ফর্ম ভরেছিলেন তারা কিন্তু টাকা পাচ্ছেন না। তাদের মনে ক্ষোভ হচ্ছে যে বিজেপি এসে আমরা টাকা পাচ্ছি না, চাকরিটাও পাচ্ছি না। বিজেপি বলেছিল আমরা চাকরি পাবো। বিজেপির যে ভোটের সময় ভিডিওগুলো তৈরি করেছিল তাতে অনেকগুলো ভিডিও বেরোজগারদের উপরে ছিল। আপনি চাকরি পাচ্ছেন না সেরকম ভিডিও বানিয়েছিল বিজেপি। আপনার তৃণমূলের সময় যতগুলো চাকরি চুরি গেছে তার উপরে ভিডিও হয়েছিল। তো বিজেপি বেরোজগারদের, যাদের চাকরি হয়নি সেই সমস্ত যুব সমাজের উপরেও কিন্তু একটা তাদেরকে ফোকাস করেছিল। আর আজকে আমরা কি দেখছি, বিভিন্ন জায়গায় যে সমস্ত লোকেদের দোকান ভাঙা হয়েছে, বলা হয়েছে বেআইনি হকার, বলা হয়েছে রাস্তার ধারে সরকারি জমি দখল করে এটা ছিলেন, দীর্ঘদিন ধরে তারা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের উচ্ছেদ করতেন না, এবং এই সমস্ত লোকেরাও কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল। তারা ভেবেছিল যে বিজেপি আসলে ভালো হবে, কিন্তু সরকার হিসেবে মানবিক দৃষ্টি তো রাখা কি যেত না? সরকার কি তাদের বিকল্প ব্যবস্থা করে দিতে পারতো না যদি মনে করতো? কিন্তু সমস্ত জায়গায় বিজেপি শাসিত বিভিন্ন জায়গায় বুলডোজার রাজ চলে, এই রাজ্যেও বুলডোজার রাজ চলবে এমনভাবেই ভাবা হয়েছিল। তারপর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ করেছে, বিজেপিও বুঝেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝেছেন, তিনিও এই হকার উচ্ছেদগুলোকে এখন অনেকটাই কন্ট্রোল করেছেন যাতে না হয়। এবং শুভেন্দু অধিকারী সরকার করেনি, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে রেল তার জমি ক্লিয়ার করে দিচ্ছে, বা বিভিন্ন কেন্দ্র সরকারি ডিপার্টমেন্ট তারাও ক্লিয়ার করে দিচ্ছে। তো সেই সমস্ত জায়গায় কিন্তু একটা মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ দানা বাঁধতে শুরু করে দিয়েছে যে আমরা হিন্দু, তো আমরা হিন্দু ভেবে বিজেপিকে ভোট দিয়েছিলাম, আর বিজেপি সরকারে এসে সেটা ভুলে গেছে, এখন শুধুমাত্র প্রশাসনিক দায়িত্বের কথাই বলছে।
ভোটের সময় যে কথা বলেছিল আর এখন সরকার যে কথা বলছে, দুটোর মধ্যে কিন্তু ফারাক তৈরি হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আজকে এই সমস্যা, মানুষের ক্ষোভ দেখা দিচ্ছে। আজকে যদি ভোট হয় তাহলে বিজেপির ভোট কমবে বলে অনেকে মনে করছেন। তারা মনে করছেন যে সেই সময় যে উন্মাদনা ছিল আজকে নেই। হ্যাঁ, এটা সত্যি, বিজেপির ভোট হয়তো 1-2-3% কমে যেতে পারে, বা হয়তো 5%ও কমে যেতে পারে। আর সেই কারণেই বিজেপি এখন থেকেই বিরোধী ভাঙতে শুরু করে দিয়েছে। আপনারা যে যাই বলুন, রাষ্ট্রীয় স্বার্থ, অমুক স্বার্থ, তমুক স্বার্থ, কিন্তু আসল হচ্ছে ভোটের স্বার্থ। এটাই যে তৃণমূল থাকবে না, বিরোধী দল থাকবে না, বিরোধী দল যদি স্ট্রং হয়, 4-5%-এরই ফারাক ছিল, সেই পার্সেন্টেজ ফারাক বিজেপি যখন সরকারে এসে যে গেছে, তখন কিন্তু সেই ফারাক মিটে যেতে পারে, কারণ মানুষের প্রত্যাশা সরকারের কাছেই থাকে। যখন সেটা পূরণ হয় না, তখন সেই ক্ষোভটা ভোট বাক্সে গিয়ে পড়ে, বিরোধীদের দিকে ভোটটা কিন্তু চলে যায়। তার জন্যই তৃণমূলকে দফা রফা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। হৃত তৃণমূল আলাদা হয়ে গেছে। হৃত তৃণমূল যে কতটা বিরোধী সেটা নিয়ে সন্দেহ আছে, এবং আদি তৃণমূল, আসল নকল আমি জানি না, আমি বলবো আদি তৃণমূল, মমতার তৃণমূল, তার তো কোনো পাত্তাই নেই, টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কার্যত শেষ। এবং সবটাই হয়েছে প্রি প্ল্যান্ড করে, এবং এটাই রাজনৈতিক কৌশল। যে কোনো রাজনৈতিক দল চাইবে বিরোধীদের ভেঙে দেওয়া হোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কাজ করেছিলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সময় নিয়েছিলেন। বিজেপি অনেক বড় শক্তি, বিজেপি অনেক বড় পাওয়ার, সেই কারণে, এবং তৃণমূলের লোকগুলো সবই হচ্ছে সুবিধাবাদী। এক কথায়, সে যেই ভালো মনে করুন, খারাপ মনে করুন, যেটা সত্যি সেটা সত্যি, সত্যি কখনো বদলে যায় না। তো সেই সুবিধাবাদী লোকগুলো এখন বিজেপির ঘরে গিয়ে বসে আছে। বিজেপি ভাবছে, বাহ, দারুণ দারুণ দারুণ। এটাও ভাবতে হবে যে এরা কিন্তু ট্রোজান হর্সেও পরিণত হতে পারে। এরা কতটা বিজেপির নীতি আদর্শের সঙ্গে মানিয়ে নিতে পারবে সেটা কিন্তু সন্দেহ আছে। রত্নাকর সবসময় বাল্মীকি হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রত্নাকরের বাল্মীকি হওয়াটা ছিল এক্সেপশন। এক্সেপশন কান্ট বি দ্য এক্সাম্পল, এটা উদাহরণ হতে পারে না। কিন্তু সেটাই প্রচেষ্টা চলছে, আমাদের গুলে খাওয়ানোর চেষ্টা চলছে। এই লোকগুলো ভালো তৃণমূল, এই লোকগুলো ভালো হয়ে গেছে। আমাদেরও বিজেপি যখন বলছে হাততালি বাজিয়ে বলতে হবে, বাহ বাহ বাহ, দারুণ, একদম ঠিক, একদম ঠিক। না, এটা ঠিক হচ্ছে না, মানুষ এটাকে ঠিক চোখে দেখছে না, ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। নেতারা নেতাদের রাজনীতি করছেন, সেটা আলাদা জিনিস, কিন্তু মানুষ কিন্তু এটাকে, বেশিরভাগ মানুষ ভালো চোখে দেখছেন না, এটা কিন্তু মেনে নিতে হবে। আর একটা সমস্যা, বড় সমস্যা, সেটা হচ্ছে এই যে হিন্দু হিন্দু বলার পর এখন বিজেপি কতটা হিন্দুত্বের জন্য কাজ করছে সেটাও কিন্তু প্রশ্ন থাকবে। হ্যাঁ, এটা ঠিক, বিজেপি যদি না আসতো তাহলে আমরা কিন্তু ধূলিসাৎ হয়ে যেতাম, আমরা হিন্দুরা ধূলিসাৎ হয়ে যেতে পারতাম। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর হিন্দুদের জন্য কতটা কি করেছে। বহু জায়গায়, আমি বলবো, আপনারা জানেন যে বহু জায়গায় অ্যান্টি কনভার্সন অভিযান চলছে। মানে ধরুন, মুসলমানরা তো কনভার্ট করে, ক্রিশ্চিয়ানরা তো কনভার্ট করে, বিশেষ করে ক্রিশ্চিয়ানরা যে সূক্ষ্মভাবে কনভার্ট করেন, চালের ব্যাগ দিয়ে সাহায্য করে, বিভিন্নভাবে ভুল বুঝিয়ে, সেই কনভার্সনের কাজ কিন্তু এখনো চলছে। সেটা বিজেপির নেতারা কতটা আটকাতে যাচ্ছেন? আদৌ কি আটকাতে যাচ্ছেন? হ্যাঁ, আপনি বলতেই পারেন যে শুভেন্দু অধিকারী একটা বিল আনছেন ইউসিসি, সেখানে সেই বিলটা হয়ে গেলে কনভার্সন রোখা সহজ হবে। শুভেন্দু অধিকারীর দায়, তার কর্তব্য নিয়ে আমরা প্রশ্ন তুলছি না, আমরা বলছি নিচু তলার বিজেপি কর্মীরা, তারা কি এই কাজ করছেন? তারা কি কনভার্সন আটকানোর জন্য কত করছেন? এবং বেশ কয়েকটা হিন্দুত্ববাদী সংগঠন, বিশেষ করে আমি নাম নেব সিংহ বাহিনী এবং বিশ্ব হিন্দু পরিষদ, এরা যখন এই কনভার্সন আটকানোর জন্য জায়গায় জায়গায় যাচ্ছেন, অভিযোগ আসছে যে বিজেপির লোকেরাই তাদেরকে বাধা দিচ্ছেন। পুলিশের একাংশের তরফ থেকেও বাধার অভিযোগ আছে, কিন্তু সেই বাধা যখন আসছে, পুলিশ কাজ করছে কি করছে না, এটা কি বিজেপি খেয়াল রাখছে? হিন্দুত্বের কথা ভোটের সময় শুনতে খুব ভালো লাগে, কিন্তু সেটা নিয়ে যখন তারা কাজ করছেন না, অন্য সংস্থা যখন কাজ করছে, তাদেরকেও কেন বাধা দেওয়া হচ্ছে? আজকে এই প্রশ্ন আমরা করব না। এবং আরেকটা বিষয়, বিজেপির নিজের মধ্যে, বিজেপির ঘরোয়া পলিটিক্সের মধ্যে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। আরএসএস এর সঙ্গে বিজেপির কিন্তু চরম আকারে লেগে গেছে, চরম আকারে। দুটো সংগঠন আরএসএস নিজের হাতে করে
বিজেপি সেই সংগঠনগুলো করে না। একটা হচ্ছে ছাত্র সংগঠন, একটা হচ্ছে শ্রমিক সংগঠন। এই দুটো আরএসএস এর হাতে থাকার কথা। সবসময় শিক্ষা বিষয়টাকে আরএসএস নিজের হাতে রাখে। আপনারা খেয়াল করবেন, কিছুদিন আগে ধর্মেন্দ্র প্রধান, তিনিও সহিংস, ধর্মেন্দ্র প্রধান যখন ইস্তফা দিলেন, কে এলেন? যিনি এসেছেন বর্তমান শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীজি। তিনি কিন্তু আরো কট্টর আরএসএস, তিনি একজন স্বয়ংসেবক। তো এই শিক্ষা বিষয়টাকে বিজেপি নিজের হাতেই রাখে। আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে বিভিন্ন কলেজে কলেজে এই যে গভর্নিং বডি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এইটা তো আরএসএস এর হাতে থাকার কথা, মানে এবিভিপির হাতে থাকার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে গভর্নিং বডির মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় বিধায়ককে। অর্থাৎ বিজেপি এটাকে কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। এটা কিন্তু আরএসএস এর কন্ট্রোলে থাকা উচিত ছিল ঘরোয়া পলিটিক্স অনুযায়ী, কিন্তু আরএসএসকে সেটা দেওয়া হচ্ছে না, এবিভিপিকে সেটা দেওয়া হচ্ছে না। আপনাদেরকে বলে রাখি, যারা 80-র দশক থেকে এবিভিপি করছিল তাদের একটি তালিকা তৈরি করেছিল এবিভিপি, যে পুরনো কার্যকর্তাদের এদেরকেই কিন্তু গভর্নিং বডিতে, পরিচালন সমিতিতে রাখা হবে। এই পরিচালন সমিতিতে এখন দেখা যাচ্ছে বিজেপি কবজা করে নিচ্ছে, সেখানে বিজেপি নিজের মতো করে প্যানেল বের করছে, এবং এই পরিচালন সমিতির মাথায় যেখানে আরএসএস বা এবিভিপির লোকেদের থাকা কথা ছিল, বা হলে ভালো হতো, বা এই ধরনের ভাবনা ছিল, সেটাকে কার্যত ধূলিসাৎ করে দিয়ে এখন যারা বিজেপির পরিচালন সমিতির মাথায় বসেছেন বিধায়করা, তারা বলছেন যে ঠিক আছে, কমিটিতে তোমাদের জায়গা দিয়ে দেবো। কিন্তু কেন তারা কমিটিতে জায়গা, সেই বিজেপির কথায়, বিজেপির ছাদের তলায় থাকবে? তারা সব জায়গায় বিজেপি কন্ট্রোল করে নেবে, বিজেপির চামচা হয়ে আরএসএস এর লোককে চালাতে হবে, এটা কিন্তু আরএসএস ভালোভাবে নিচ্ছে না। এটা কিন্তু বর্তমান পরিস্থিতি। আজকে দেখুন, উচ্চশিক্ষামন্ত্রীকে, সে একজন প্রাক্তন এবিভিপি কর্মী বা এবিভিপির সদস্য। আজকে স্কুল শিক্ষামন্ত্রীকে, তিনিও এক মানে আরএসএস এর লোক। এই শিক্ষা ব্যাপারটাকে সবসময় আরএসএস নিজের কাছেই রাখতে চায়। এই রাজ্যেও কিন্তু তারা সেটাই চেয়েছে, কিন্তু সেটা হচ্ছে না। শ্রমিক সংগঠনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যেটা লিস্ট বের করা হচ্ছে শ্রমিকদের বিভিন্ন কলকারখানায়, সেখানেও যাচ্ছে যে দেখা যাচ্ছে যে স্থানীয় বিজেপি নেতাই কবজা করে নিয়েছেন। মানে নামে বিএমএস, কিন্তু বিজেপির লোকেরাই দখল করে নিচ্ছেন। ফলে আরএসএস এবং বিজেপির মধ্যে একটা কিন্তু চোরা স্রোত বইছে। কে স্বীকার করবে, কে অস্বীকার করবে আমরা জানি না, কিন্তু এই এক্সক্লুসিভ নিউজটা, এই জরুরি খবরটা আপনাদেরকে আমি দিলাম। ফলে এতগুলো সমস্যা যদি 100 দিনের মধ্যে তৈরি হয়ে যায়, অ্যান্টি ইনকামবেন্সি এখন থেকে দানা বাঁধে, তাহলে আগামী দিনে শুধুমাত্র বিরোধী নেই বলেই বিজেপি ধেই ধেই করে জিতে যাবে, ভোট বৈতরণী খুব সহজভাবে পার হয়ে যাবে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই বিষয়টা কিন্তু বিজেপির নেতাদের মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু তারা দীর্ঘমেয়াদীভাবে সাকসেসফুল হবেন। না হলে কিন্তু একটা আশু বিপদ, বড় বিপদ বিজেপির জন্য অপেক্ষা করছে। এবার বিজেপি এই বিষয়গুলোকে নজর দেবে কিনা, সেটা তো পুরোপুরি বিজেপির ব্যাপার। কিন্তু আপনাদের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং হাইপ বাটন ক্লিক করে দেবেন। দেখবেন কমেন্ট সেকশনের ওখানে হাইপ বাটন থাকে। হাইপ বাটন যত হাইপ পয়েন্ট হবে, এই ভিডিওটা তত বেশি মানুষের মধ্যে ইউটিউব ছড়াতে সুবিধে দেবে, আমাদেরকে বেশি মানুষের কাছে পৌঁছবে। অনেকের কাছে এখন বলছেন যে নোটিফিকেশন আসছে না। আপনাদেরকে বলবো, নোটিফিকেশন যদি না আসে বা ফিডে আপনারা না দেখতে পান, দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিন। যদি সাবস্ক্রাইব বাটন ক্লিক করা থাকে, অনেকে কিন্তু বেল আইকনের ক্ষেত্রে অল নোটিফিকেশন অন করে রাখেন না। আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা অল নোটিফিকেশন অন করে দিন, তবেই কিন্তু নোটিফিকেশন যাবে। এবং যদি আপনারা মনে করেন যে আগে ভাগে ভিডিও দেখবো, কারণ ভিডিও তৈরি করতে তো অনেক সময় লাগে, তারপর এসিও করতে হয়, অমুক তমুক অনেক কিছু করতে হয়, তাহলে আপনারা কি করবেন, আপনারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়ে যান। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়ে গেলে ভিডিও আপনারা একদম আগে ভাগে, র আনকাট আগে ভাগে কিন্তু দেখতে পাবেন। এবং আমাদের এই অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বিরাট হিউজ খরচ হয়। আপনারা সেক্ষেত্রে যদি আমাদেরকে একটু সাহায্য করেন, ভালো হয়। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা যেটা করতে পারেন, সুপার থ্যাঙ্কস আমাদের পাঠাতে পারেন।
সুপার থ্যাঙ্কস। বা কিউআর কোড স্ক্যান করেও কিন্তু আমাদের চ্যানেলের উপরে ব্যানার যেটা আছে, চ্যানেল ব্যানার, ওখানে গিয়ে দেখবেন আমাদের ফোন নাম্বার আছে, পাশে কিন্তু কিউআর কোড আছে। ফোনেও আপনারা গুগল পে, ফোনপে এর মাধ্যমে আমাদের সাহায্য করতে পারেন এবং কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল বন্ধু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে দিই, বেশ কয়েকদিন আমি ভিডিও তৈরি করতে পারিনি। এটা বলা এই কারণেই মনে হলো দরকার যে একটি পারিবারিক সমস্যা ছিল, একটু বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যার জন্য একটু হয়েছে। না হলে তো আপনি জানেন যে আমরা নিয়মিত আপনাদের জন্য সব সময় ইম্পর্টেন্ট ইস্যুগুলো কিন্তু আপনাদের কাছে একমাত্র পলিটিক্যাল ডেইলি তুলে ধরে, এবং সহজ সরল ভাষায়, কোনো ভনিতা না করে, কোনো নাটকবাজি না করে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।